তো আমি কানে ফোনটা নিয়ে বলি, হ্যালো, কে বলছেন? তো বলে, আমি দেব বলছি। আমি বলছি, কোন দেব? আমি তো আশাও করিনি যে এত বড় একজন সুপারস্টার সে এত রাত্রে আমার সাথে কথা বলতে চাইবে। তো বলছে যে, আমি অভিনেতা দেব, মানে এমপি দীপক অধিকারী আমার নাম। আমি বলছি, ও সরি, সরি দাদা। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি না এক্সপ্লেইন করতে পারব না যে দীপক অধিকারী কত বড় মাপের মানুষ। মানে এত ভালো মানুষ, এত ভালো একটা মানে শুধু অভিনেতা নয়, মানে অভিনেতা, প্রযোজক, ভাই, দাদা। আমি নীরজ স্যারের সাথে অনেক কটা কাজ করেছি। তার ভেতরে অন্যতম কাজ হচ্ছে এমএসডি, মহেন্দ্র সিং ধোনি। এবং মানে যেহেতু আমি নিজে ধোনির খুব বড় ফ্যান, সেহেতু মানে আমি খুব আবেগ দিয়ে, খুব ভালোবেসে, প্রচুর খেটে আমরা এমএসডি তে কাজ করেছি এবং আমি গোটা এমএসডি স্কেডিউলে ছিলাম। এই পরের প্রজন্মকে না জানতে হবে যে কখন সিঙ্গেলস নিতে হয় আর কখন মানে 4-6 মারতে হয়। মানে সব বলে 4-6 মারা যায় না। লাইফ ইজ নট টি-20, লাইফ ইজ টেস্ট সিরিজ। ধোনি আমার কাছে স্পেশাল, তার পেছনে একটা অদ্ভুত কারণ হচ্ছে যে শুধুমাত্র যে আমি এমএসডি তে কাজ করেছি তা নয়। মানে প্রত্যেকটা খারাপ সময় বা প্রত্যেকটা বাজে সময় একটা মানুষ তোমাকে মোটিভেট করে। টার্গেট ছিল যে এই সিরিজটা আমি যখন বানাবো, এরম নয় যে এটা খুব পাতি ফ্যামিলির গল্প হবে, নট দ্যাট। বাট গোটা পরিবার, গোটা ফ্যামিলি একসাথে বসে এনজয় করতে পারবে। মানে বাবা, দাদু, কাকা, মামা, ভাই, বোন, ছেলে, মেয়ে সবাই একসাথে একদম পপকর্ন নিয়ে বাড়িতে একটা সিনেমা হল ফিলিং পাবে। 29শে মার্চ থেকে তোমরা যে কোনো সময় তোমাদের সুবিধা মতন দেখে নাও দাদুর কীর্তি। ভালো মন্দ যা লাগবে রেশমির চ্যানেলে জানাবে। রেশমির চ্যানেলে পরের বার এসে তোমাদের যেইগুলো খারাপ লাগবে সেই খারাপ লাগাগুলো আমি পরের সিরিজে ফুলফিল করিয়ে দেবো, যাতে তোমাদের আর না কোনো কমপ্লেন থাকে। চেষ্টা করবো। হ্যালো রাহুল দা, কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। মানে আমি তোমার সাথে যোগাযোগ করলাম, আমাদের খুব অল্প সময়ের যোগাযোগ হয়েছে এবং তার সাথে সাথেই তুমি রাজি হয়ে গেছো আমাদের সাথে আড্ডাটা দিতে, তো থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার, মাই প্লেজার। না আমি তোমার এমনি তোমার প্ল্যাটফর্মের সাথে আমি তোমায় চিনি না, বাট তোমার সাথে আলাপ ছিল না, কিন্তু তোমার আমি যে চ্যানেলটা, সেই চ্যানেলের আমি ইন্টারভিউজ দেখেছি, সো খুবই ইন্টারেস্টিং হয়। তো যার ফলে আমি রাজি চট করে। ওকে ওকে, ভেরি নাইস টু হিয়ার। এনিওয়ে, চলো তাহলে শুরু করি আমাদের আড্ডাটা। সবার প্রথমে আমি যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে বেশ কিছুদিন আগে আমি ফেসবুকে তোমার একটা ভিডিও ক্লিপ দেখেছিলাম, যেটা একটা প্ল্যাটফর্মে, যেখানে তুমি তোমার মন খুলে বেশ অনেক কথা বলেছিলে এবং সেখানে তোমার খুব ক্রাইসিস পিরিয়ডের টাইমটা এবং হঠাৎ করে রাত্রি 2:30টার সময় একটা কল কিভাবে তোমার জীবনটাকে অনেকটা বদলে দিয়েছিল সেটা সম্পর্কেও আমরা শুনেছিলাম। আমি জানি না সেই ভিডিওটা কজন মানুষ দেখেছেন, বাট যদি তারা মিস করে গিয়ে থাকে, আমি চাইবো সেই প্রসঙ্গে যদি তুমি আমাদের একটু শেয়ার করো সেই সময়টার কথা। দেখো, সেই সময়টা খুব কঠিন একটা সময় ছিল আমার জীবনের। মানে আমরা প্রতিনিয়ত, মানে এভরিডে, অন আ ডেইলি বেসিস আমরা একটা কঠিন সময় দিয়ে ট্রাভেল করি। মানে আমি কখনোই বলি না যে আমার স্ট্রাগল পিরিয়ড শেষ হয়েছে। মানে এভরিডে উই আর স্ট্রাগলিং, অ্যান্ড অন দ্য সেম টাইম আমি স্ট্রাগল শব্দটা ইউজ করতে চাই না, কারণ আমরা এই পেশা বা এই সিনেমা আমার নেশা বা পেশা যাই বলো, সেটা তো আমার চয়েসে আমি করেছি। তো যার ফলে আমার মনে হয় না যে এটাকে স্ট্রাগল বলা উচিত। বাট হ্যাঁ, একটা কঠিন ফেজ দিয়ে যাচ্ছিলাম। তো আমি বম্বে ট্রাভেল করছিলাম, মানে আমি বম্বে থেকে কলকাতা ফিরছিলাম, বম্বে গিয়েছিলাম, তো সেখান থেকে কলকাতা ফিরছিলাম। তো ফেরার সময় সাডেনলি এয়ারপোর্টে খরাজ মুখার্জি অভিনেতা, সে আমায় বহুবার ফোন করে। তো আমি বুঝতে পারি না যে তার ফোনের কারণটা কি, মানে কেন এতবার ফোন করছে। তো আমি প্রথমে খুব একটা সিরিয়াসলি নিই না, তবে এমনি হয়তো আড্ডা মারার জন্য ফোন করছে। তো ফোনটা আমি খুব মানে এন্টারটেইন করি না সেই সময়টায়, এবং আমার ফ্লাইটের টাইমও থাকে। তো রাত্রিবেলা গোয়ারে ফিরছিলাম। সো এই কলকাতা এয়ারপোর্টে নেমে আমি দেখি যে প্রচুর, প্রায় 14-15টা মিস কল খরাজদার। আমার তখন খুব টেনশন হয় যে এত রাত্রিবেলা একটা লোক ফোন করছে, নিশ্চয়ই কোনো বিপদ আপদ হয়েছে। তো আমি ইমিডিয়েটলি ফোন করি। আর খরাজদার সাথে আমার খুব পারিবারিক সম্পর্ক, মানে আমার বড় দাদার মতন, আমার প্রচন্ড ভালোবাসে। তো খরাজদা আমাকে বলে যে, কিরে এতবার ফোন করছি, ফোন ধরছিস না কেন? নে, এই না একজন প্রডিউসারের সাথে কথা বল, ইনি তো ছবি করতে চায়। তো আমি কানে ফোনটা নিয়ে বলি, হ্যালো, কে বলছেন? তো বলে, আমি দেব বলছি। আমি বলছি, কোন দেব? আমি তো আশাও করিনি যে এত বড় একজন সুপারস্টার সে এত রাত্রে আমার সাথে কথা বলতে চাইবে। তো বলছে যে, আমি অভিনেতা দেব, মানে এমপি দীপক অধিকারী আমার নাম। আমি বলছি, ও সরি, সরি দাদা। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলো। বলছে, হ্যাঁ, আমি তোমার গল্পটা শুনেছি, কিশমিশ, আমার খুব ভালো লেগেছে, তুমি আমার সাথে একটু যোগাযোগ করো। তাই বলি যে, ঠিক আছে, ফাইন। আমি যোগাযোগ করার জন্য রাজি হয়ে যাই। আমি পৌঁছেও যাই এবং পৌঁছে গিয়ে গল্পটা শোনাই।
গল্পটা শুনে ওনার খুব ভালো লাগে, বলে যে এটা স্ক্রিপ্টটা কবে শোনাবে বলো। আমি বলি যবে আপনি বলবেন। তো বলে আমি একটু বাইরে ঘুরতে যাচ্ছি ইজিপ্টে, আফ্রিকা ইজিপ্ট মানে একটু আফ্রিকার দিকে ঘুরতে যাচ্ছি, আমি ফিরে এসে তারপরে তোমার সাথে বসবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। এবার ফিরে আসার পর আমি দেখা করি, ফার্স্ট হাফ শোনাই। সেটাই খুব ব্যস্ত ছিল, তো ফার্স্ট হাফটা শুনে বলে যে ঠিক আছে ভাই আমি তোমায় জানাবো, টাটা। আমি চলে আসি, আমার খুব মন মেজাজ খারাপ হয়ে যায়, বোধহয় ভালো লাগেনি। প্রায় ২ সপ্তাহ পর আমাকে ফোন করে বলে যে আজকে পুরোটা শুনবো। আমি বলি ঠিক আছে চলো আজকে পুরোটা শোনাবো। পুরোটা শোনাতে বসি, পুরোটা শোনে। শুনে বলে পাশের ঘরে সায়ন্তন আছে যে বেসিক্যালি অ্যাসোসিয়েট প্রোডিউসার, তার কাছে গিয়ে এগ্রিমেন্ট গুলো সাইন করে নাও, আমরা সামনের মাস থেকে শুটিং শুরু করছি। অ্যান্ড রেস্ট তো সবাই জানে কিভাবে আমরা বানিয়েছি কিশমিশ, কি হয়েছে। এবং মানে ইট ইজ অলওয়েজ বিং মানে মানে আমি 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 না এক্সপ্লেন করতে পারবো না যে দীপক অধিকারী কত বড় মাপের মানুষ, মানে এত ভালো মানুষ, এত ভালো একটা মানে শুধু অভিনেতা নয়, মানে অভিনেতা, প্রযোজক, ভাই, দাদা, বন্ধু। মানে আমার বলতে একটুও লজ্জা নেই, আমার বাবাকে আমি রিসেন্টলি হারিয়েছি। 19শে সেপ্টেম্বর আমার বাবা মারা যায়। দ্য ফার্স্ট ফোন কল, দ্য ফার্স্ট ম্যান হু ওয়াজ বিসাইড মি ওয়াজ দীপক অধিকারী। আমার বাড়িতে চলে গিয়েছিল, বাড়িতে গিয়ে মায়ের সাথে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে যতটা সময় কাটাবার ততটা সময় কাটিয়ে আমাকে যতটা বুস্ট আপ করা ততটা করে, না তোকে শুটিং এ ফিরতে হবে তাড়াতাড়ি, এই সেই হাবি জাবি বিভিন্ন রকম কথা বলে বুঝ করে, মানে হি ইজ ফ্যামিলি টু মি, হি ইজ আ আমব্রেলা টু মি অলওয়েজ। মানে আমরা ভবিষ্যতে ছবি বানাই চাই না বানাই, কবে বানাবো জানি না, বাট হি ইজ মাই ফ্যামিলি, হি ইজ মাই এল্ডার ব্রাদার। বাহ, দারুণ লাগলো শুনতে পেরে। তো এটা তো ধরো মোটামুটি তোমার জার্নির একটা ফেজ শুনলাম, এটা একদম শুরুর দিকটা নয় নিশ্চয়ই। তো যদি শুরুর দিকটা জানতে চাই, মানে ধরো তোমার এই বিষয়টার প্রতি আগ্রহটাই বা জন্মায় কি করে, বা কবে থেকে মনে হয় যে না মানে দিস ইজ ইট, এটাই করব যেটা করব? দেখো মানে বেসিক আমার যেটা টার্গেট ছিল ডে ওয়ান থেকেই, মানে আমি ক্লাস 10-এ একবার স্কুলের থিয়েটার দলের জন্য, মানে স্কুলের একটা থিয়েটার দল ছিল, তাদের জন্য একটা স্ক্রিপ্ট লিখি। এবং শেষ মুহূর্তে যা হয় আর কি, যে অভিনেতা সে অসুস্থ হয়ে পড়ে, তো আমাকে নিজেকেই অভিনয় করতে হয় সেই থিয়েটারটাতে। আমি খুব খারাপ অভিনেতা, কিন্তু যাই হোক মানে থিয়েটারটা খুব ভালো দাঁড়িয়ে যায়। তো থিয়েটারটা ভালো দাঁড়িয়ে যাওয়ার পর আমার একটা অদ্ভুত কনফিডেন্স আসে যে এইটা আমার একটা কাজ যেটা আমি করে খুব শান্তি পাই বা আনন্দ পাই। মানে প্রাথমিকভাবে লিখে আমি খুব আনন্দ পাই বা শান্তি পাই সিনেমা বানাবার থেকেও আর কি, ফার্স্ট মানে স্ক্রিন রাইটার হিসেবে আর কি। তো সেই থেকেই আমার মাথায় ঢোকে যে আমি সিনেমা বানাতে চাই, আমি কিছু সৃষ্টি করতে চাই, মানে যাতে আমি চলে গেলেও, এই পৃথিবী ছেড়ে চলে গেলেও আমার কাজ থেকে যাবে। তো সেইটা একটা বিশাল বড় ইন্সপিরেশন আমার কাছে। আমি রোজ ঘুম থেকে উঠে আজও, মানে আজকের ডেটেও আমি রিয়েলাইজ করি যে আমি কিছু বানাতে চাই। আই ওয়ান্ট টু ক্রিয়েট সামথিং ফর মাইসেলফ অ্যান্ড ফর মাই অডিয়েন্স। এবং সেটা বাংলা ভাষায়। এটা আমার কাছে খুব ইম্পোর্টেন্ট। মানে অনেকে আমায় জিজ্ঞেস করে যে বম্বে বা বাইরে কিছু কেন ট্রাই করছি না। এইটা নয় যে আমি ট্রাই করতে চাই না, বাট এই মুহূর্তে বা ইন ফিউচারও আমার কাছে বাংলা ভাষায় সিনেমা বানানো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং আমি খুব এনজয় করি বাংলা ভাষায়। এবং যেভাবে কিশমিশ, দিলখুশ বা আমার সামনে ওয়েব সিরিজ দাদুর কীর্তি বা ইন ফিউচার যা যা কাজ করছি সেগুলো লিখে বা সেইগুলো ডিরেক্ট করে বা সেগুলো ক্রিয়েট করে যে শান্তিটা পাই, যে আনন্দটা পাই, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর শুরুর দিকে দেখো মানে প্রত্যেকের জীবনেই কম বেশি আহ, মানে আপস অ্যান্ড ডাউনস থাকে, বাট আমি সেটার থেকে বেশি চেরিশ করতে ভালোবাসি যে আমার ইন্ডাস্ট্রি আমাকে যেভাবে কাছে টেনেছে, যেভাবে আমাকে, আমি আমার 14 বছর ইন্ডাস্ট্রিতে দিয়েছি। আমি 18-19 বছরের বাচ্চা ছেলে ছিলাম যে প্রথম মোহনা বলে একটা সিরিয়ালে অবজারভার হিসেবে ঢুকি। আজ মানে সেটা প্রায় 2009 সালে, আজকে 2024-এ আমরা দাঁড়িয়ে আছি। তো এই 2009 থেকে 2024, এই যারা 14-15 বছরের জার্নি, এইটাতে না আমাকে কখনো মানে বিপদে পড়তে হয়নি। মানে আমি হয়তো খারাপ টাইম দিয়ে গেছি, কিন্তু কেউ না কেউ কিছু না কিছু ভাবে ইন্ডাস্ট্রি হ্যাজ গিভেন মি আ লট, অ্যান্ড আই এম ব্লেসড, অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ট টু ট্রাই টু কন্ট্রিবিউট, টু গিভ সামথিং টু মাই ইন্ডাস্ট্রি, টু ক্রিয়েট সামথিং উইচ মেক সেন্স ফর মাই ইন্ডাস্ট্রি। মানে সেটা আমি চেষ্টা সবসময় করে যাই এবং ওই এফার্টটা দিয়ে যাই। আমি আমার বন্ধু বান্ধব বা সবাইকে বা আমার অ্যাসিস্ট্যান্টদেরও বলি যে আমি খুব ট্যালেন্টেড নই, আমার পড়াশোনাও খুব বেশি নয়, আমি খুব ট্যালেন্টেডও নই, কিন্তু আমি খুব হার্ড ওয়ার্কিং। আমি যতটা হার্ড ওয়ার্কিং ততটা হার্ড ওয়ার্কিং কেউ নয়। আমি একটা ক্লাস 12 ফেল করা ছেলে, পরিচালক হয়ে গেছি কপালের জোরে। এই সবটা যেরকম ভগবান আমাকে দিয়েছে, ঈশ্বর আমায় দিয়েছে, ইন্ডাস্ট্রি আমায় দিয়েছে, আমি
সেটাকে ফেরত দেওয়ার আমার একটাই রসদ আছে যে আমি প্রচন্ড হার্ডওয়ার্কিং, মানে আমি যতটা খাটতে পারি ততটা কেউ খাটতে পারে না। দারুণ। তো তুমি যে যে এই প্রসঙ্গে যেটা বললে যে বাংলা ভাষায় কাজ করতে চাও বেশি করে, অ্যাটলিস্ট এখন তো বটেই, সেটাতেই মানে ইউ আর লুকিং ফরওয়ার্ড টু ইট। কিন্তু আমি যতদূর জানি যে তুমি বোধহয় MS ধোনিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলে কি, মানে এরকম একটা নিউজ গুগলে আছে বেসিক্যালি। আমি বিষয়টা সম্পর্কে ডিটেলে জানি না, আমি ভাবলাম আমি মানে বেটার তোমার কাছ থেকে এটা ক্ল্যারিফাই করে নেওয়া। তো এরকম কি ঘটনাটা? মজার ঘটনাটা হচ্ছে যে আমার একজন খুব পরিচিত মানুষ আছে যার নাম দীপক গাওড়ে। সো দীপক বেসিক্যালি হচ্ছে দীপক ভাই, মানে আমার থেকে বয়সে বড় এবং আমাকে খুব ভালোবাসে। সো দীপক ভাই ইজ আ ফ্যান্টাস্টিক এক্সিকিউটিভ প্রডিউসার অ্যান্ড অন দ্য সেম টাইম হি ইজ আ ভেরি গুড ফিল্ম মেকার। খুব ভালো সিনেমাও বানায়। ও খুব চমৎকার একটা শর্ট ফিল্ম বানিয়েছে হেরো পার্টি বলে, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে, এবং তারপরে পরবর্তীকালে একটা মারাঠি সিনেমা বানিয়েছে ইডাক বলে। তো সেই দীপক এবং বৈশাখী দিয়ে এদের সাথে আমার খুব পূর্ব পরিচিত ছিল। তো দীপক বেসিক্যালি নীরজ পান্ডের মানে লাইন প্রডিউসার, এক্সিকিউটিভ প্রডিউসার, মানে প্রোডাকশনের দায়িত্বে। তো দীপকই আমার সাথে পরিচয় করেছিল নীরজ স্যারের, এবং অদ্ভুতভাবে নীরজ স্যারের আমার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা আছে। এই যে বললাম ইন্ডাস্ট্রি আমার প্রচুর দিয়েছে, তো আমি নীরজ স্যারের সাথে অনেক কটা কাজ করেছি। তার ভেতরে অন্যতম কাজ হচ্ছে MSD, মহেন্দ্র সিং ধোনি। এবং মানে যেহেতু আমি নিজে ধোনির খুব বড় ফ্যান, সেহেতু মানে আমি খুব আবেগ দিয়ে, খুব ভালোবেসে, প্রচুর খেটে আমরা MSD তে কাজ করেছি, এবং আমি গোটা MSD স্কেডিউলে ছিলাম, মানে একদম ফ্রম ডে 1 টু, মানে শুধু আফ্রিকার শিডিউলে আমরা ছিলাম না, বাদ বাকি ভারতবর্ষে যা যা শুটিং হয়েছে সেটা পুরোটা আমরা করেছি। এবং আমি মানে প্রায় 3 না 4তম আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। মানে আমার ওপরেও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট, চিফ অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিল। বাট খুব মজা করেছিলাম মানে। এবং মানে তারপর থেকেও মানে আমি নীরজ স্যার একটা বাংলা ছবি প্রডিউস করেছিল রয়্যাল বেঙ্গল টাইগার বলে, রাজেশ গাঙ্গুলি ডিরেক্টর ছিল, সেটাতেও আমি অ্যাসিস্ট করেছি, সেটাতেও আমি অনেক কিছুর দায়িত্বে ছিলাম, সেটাতে আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। তো আমি প্রত্যেকটা কাজে নীরজ পান্ডে যখনই কলকাতায় আসে বা নীরজ পান্ডের টিম যখনই কলকাতায় আসে তখনই তারা আমায় ফোন করে, এবং মানে খুব ভালো লাগে মানে যে সম্পর্কটা এখনো তারা রেখেছে। এবং মানে নীরজ স্যার বাঙালি মানুষদের এবং বাঙালি ছেলেদের বা ছেলে মেয়ে নির্বিশেষে, এবং মানে বাংলাকে খুব পছন্দ করেন, যেহেতু ওনারও কিছুটা জীবনের সময় উনি কলকাতায় কাটিয়েছেন। সো হি ইজ আ গ্রেট গাই, হি ইজ अगेन আ গ্রেট গাই, হি ইজ মানে ফ্যান্টাস্টিক ফিল্ম মেকার। অ্যান্ড মানে আমি খুব মানে আই এম ভেরি লাকি যে আমি MSD টিমে ছিলাম বা নীরজ পান্ডের কাছে কিছুটা কাজ শিখতে পেরেছি। অ্যাবসলিউটলি, কারণ এক তো মানে যার জন্য এই সিনেমাটা, যাকে ট্রিবিউট জানিয়ে, তিনি একজন লেজেন্ডারি মানুষ। আরে আমি তো ডাই হার্ড ফ্যান। হ্যাঁ, বলো বলো বলো। আমি ধোনির ডাই হার্ড ফ্যান, মানে ধোনি তো আমার ধারণা প্রত্যেকটা ভারতীয়র ইন্সপিরেশন। মানে ধোনি, শাহরুখ খান, মানে এই মানুষগুলো তো আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে, বা সেম অন্যান্য প্লেয়ার যারা সৌরভ গাঙ্গুলি হোক বা সচিন টেন্ডুলকার বা বিরাট কোহলি। বাট ধোনি আমার কাছে স্পেশাল, তার পেছনে একটা অদ্ভুত কারণ হচ্ছে যে শুধুমাত্র যে আমি MSD তে কাজ করেছি তা নয়, মানে প্রত্যেকটা খারাপ সময় বা প্রত্যেকটা বাজে সময় একটা মানুষ তোমাকে মোটিভেট করে। ওই যেটা ডায়লগ ছিল MSDর, আমি ওই সিনটায় আমরা খড়গপুর স্টেশনে সিনটা শুট করছিলাম, এবং আমার মানে আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে যে সুশান্ত সিং রাজপুত ছিল সিনটাতে, যেখানটায় বলে যে জীবনে যখন খারাপ টাইম যায় তখন সিঙ্গেলস নিতে হয়, আর কিছু বলকে এরম করে ছেড়ে দিতে হয়, ডাক করতে হয়, কিছু বল ডিফেন্স করতে হয়, ঠিক সময় আসবে 4 আর 6 মারার। তো সেটা আমি খুব বিশ্বাস করি যে আমাদের লাইফে তো সারাক্ষণ ভালো সময় আসে না, বাট খুব অল্প সময়ের জন্য ভালো সময় আসে, সেই সময়টা তুমি এনজয় করো, সেই সময়টা তুমি 6-4 মারো, বাট রেস্ট অফ দ্য টাইম অফ ইউর লাইফ ইউ নিড টু টেক সিঙ্গেলস। আর মানে আমি সেটা মানে এই নতুন প্রজন্মকেও বলতে চাই যে যখনই আমি খুব শুনি যে মানুষ খুব তাড়াতাড়ি হেরে পড়েছে বা ভুলভাল কোনো কাজ করে ফেলেছে, বা মানুষ মানে আমরা খুব তাড়াতাড়ি তো অধৈর্য হয়ে পড়ছি, যত সময় যাচ্ছে খুব ইম্পেশেন্সের আমরা সবাই ভুগছি আর কি। মানে ক্রিকেটও টেস্ট ম্যাচ থেকে T20 হয়ে গেছে, রিলে চলে এসছে সিনেমা, 3 ঘন্টা সিনেমা এখন রিলে চলে এসছে 3 মিনিটের বা 2 মিনিটের। মানে এই পরের প্রজন্মকে না জানতে হবে যে কখন সিঙ্গেলস নিতে হয় আর কখন মানে 4-6 মারতে হয়। মানে সব বলে 4-6 মারা যায় না। লাইফ ইজ নট T20, লাইফ ইজ টেস্ট সিরিজ। মানে এটা আমি বিশ্বাস করি। একদমই তাই। তো এবার তাহলে আমরা সরাসরি চলে যাই তোমার আগামী প্রজেক্ট, মানে যেটা নিয়ে লোকজন প্রচন্ড এক্সাইটেড। মানে আমার অডিয়েন্স, আমি যখন ফার্স্ট আপলোড করেছিলাম এটার যে পোস্টারটা তুমি আমায় পাঠিয়েছিলে, সেটা বা এটা নিয়ে যখন আলোচনা শুরু হচ্ছে, তো
একটা অনসাম্বল কাস্ট, এরকম দারুণ দারুণ শিল্পীরা রয়েছেন, তার মধ্যে আবার গুপ্তধন এবং ভূত, মানে এই দুটো জিনিসকে তুমি কি করে মেশালে, কি করে কি করলে এবং কি দারুণ একটা কাজ করলে, সেটা আমরা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো তুমি আমাদেরকে এবার বলো যে মানে এই কাজটা শুরু হলো কি করে, বা তোমার মাথায় এই প্রজেক্ট এলো কিভাবে, এত জনকে একসাথে একাঠা করলে কি করে, কনভিন্স করলে এত বড় একটা প্রজেক্ট করাতে? বেসিক্যালি দাদুর কীর্তি আমার গল্পটা মাথায় ছিল, এবং দাদুর কীর্তিটা যার জন্য হয়েছে তাকে থ্যাংক ইউ না বলে পারবো না। তার নাম শ্রীকান্ত মোহতা। তো শ্রীকান্তদা বেসিক্যালি এসবিএফ বা হইচইয়ের কর্ণধার। তো শ্রীকান্তদা আমায় বলেছিল যে আমি একটা ওয়েব সিরিজ বানাতে চাই, যে ওয়েব সিরিজটা তুই বানাবি, অবশ্যই তুই ডিরেক্ট করবি, তোর লেখা। এবং সিরিজটার মজা যেটা থাকতে হবে, যে সিরিজটা সবার জন্য হতে হবে। তাই আমি বলছিলাম এই রে, এটা কঠিন। তো তো তখন আমি আমার সাথে যে লেখে শ্রীজীব বলে একজন এবং অরিত্র, আমরা সবাই মিলে বসে আলোচনা করে করে, মানে বেশিরভাগটাই কাজ শ্রীজীব আর অরিত্রই করতে, আমি তো ভাগ্যিবাজ। তো আমরা সবাই মিলে বসে যেটা দাঁড় করাই, যে বাঙালির 5টা মোস্ট ইম্পর্টেন্ট পছন্দের জিনিস থাকতে হবে। তো সেগুলো কি কি? প্রথম হচ্ছে নস্টালজিয়া, দ্বিতীয় হচ্ছে রবীন্দ্রনাথ, তারপরে হচ্ছে পরিবার, প্রেম, ভূত, গুপ্তধন। এই 5-6টা জিনিসকে যদি এক জায়গায় আমরা করতে পারি, তাহলে এমন একটা কিছু তৈরি হবে যেটা খুব মজার হবে। এবং অন দ্য সেম টাইম আমার যেটা টার্গেট ছিল, যে ওয়েব সিরিজ এটা খুব পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স। মানে তুমি তোমার মোবাইলে, হেডফোনে পার্সোনালি দেখতে চাও। অনেক সময় অ্যাডাল্ট কন্টেন্ট থাকে, বা অনেক সময় এমন কিছু শব্দ থাকে, বা এমন কোনো রিয়েলিটি নিয়ে ঘটনা ঘটে যেটা আমরা সাধারণত সবার সাথে বসে দেখতে পারি না। সো আমার টার্গেট ছিল যে এই সিরিজটা আমি যখন বানাবো, এরম নয় যে এটা খুব পাতি ফ্যামিলির গল্প হবে, নট দ্যাট, বাট গোটা পরিবার, গোটা ফ্যামিলি একসাথে বসে এনজয় করতে পারবে। মানে বাবা, দাদু, কাকা, মামা, ভাই, বোন, ছেলে, মেয়ে সবাই একসাথে একদম পপকর্ন নিয়ে বাড়িতে একটা সিনেমা হল ফিলিং পাবে। তো এই বাড়িতে একটা সিনেমা হল এক্সপিরিয়েন্স দেওয়াটাই আমার লক্ষ্য ছিল। এবং সেখান থেকে শুরু হয় দাদুর কীর্তি লেখা। এবং দাদুর কীর্তি যখন প্রথম লেখা হয়েছে, আমাদের মাথায় আসে যে দাদুটা কে হবে। তো তার আগে আমি দিলখুশ করেছিলাম পরান্দার সাথে, এবং কিশমিশেও পরান্দাটা ছোট চরিত্রে ছিল, স্পেশাল গেস্টে। তো আমি পরান্দাকে শোনাই যে পরান্দা, তোমায় তো করতেই হবে, তোমাকে ছাড়া কিন্তু এটা হবে না। তো যখন পরান্দা সেটা শোনে এবং পরান্দার পছন্দ করে বিষয়টা, তখন পরান্দা রিয়েলাইজ করতে পারে যে পরান্দার হেভি লেগেছে, এবং পরান্দা আমায় বলে যে রাহুল, আমি করতে চাই, আমি সিরিয়াসলি করতে চাই। কিন্তু পরান্দার বেশ বয়স হয়েছে, সবাই জানি আমরা। পরান্দা একটু অসুস্থ হয়ে পড়ে, তো যার ফলে আমরা কিছুদিন অপেক্ষা করি। এবং পরবর্তীকালে যে প্রত্যেকজন অভিনেতা অভিনেত্রী, মানে সেটা কাঞ্চনদা হোক, শান্তিদা হোক, চান্দ্রেইদি হোক, অনুসুয়া দি হোক, এভরি ওয়ান, যতজন সিনিয়ররা আছে, জয়তিদি হোক বা আভেরি, অয়ন, এদের প্রত্যেককে আমি জনে জনে গিয়ে স্ক্রিপ্টটা শোনাই। এদের অনেকের সাথে আগে আমি কাজ করেছি, অনেকের সাথে কাজ করিনি। তো তারা সবাই রাজি হয়ে যায়। এবং তারপর ফাইনালি আমি ঋতো, সোহম, তানিষ্কা, অব্রদা, চন্দন সেন, এদেরকে রাজি করাই, এরাও রাজি হয়। এবং ফাইনাল আমার টাস্ক ছিল হিরো হিরোইন, যে ভাই গপ্পের হিরো হিরোইন কে হবে। তো তখন আমার সাথে সত্যমের সাথে আমার আগেও আলাপ ছিল। তো আমি সত্যমকে বলি যে দেখ, আমি একটা এরম লিখেছি, তুই করতে চাস? তখন সত্যম বলে যে ঠিক আছে, আমি একদিন এসে শুনি। এবং সত্যম তো খুব ভালো অভিনেতা, মানে খুব বড় মাপের অভিনেতা। এবং সত্যম বলে যে রাহুল দা, আমার দারুণ লাগছে গল্পটা, আমি এটার পার্ট হতে চাই, আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ দিস সিরিজ। আই সেড ওকে, চলো তাহলে হোক তাহলে। এবং যখন সবকিছু লক হয়ে গেল, সবকিছু রেডি হয়ে গেল, ফাইনাল আমাদের টাস্ক ছিল যে পৃথা দেবী কে হবে, হিরোইন কে হবে। তো খোঁজ 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 তো খুঁজতে খুঁজতে ফাইনালি সৃজলার সাথে আমার হালকা আলাপচারিতা ছিল। তো সৃজলাকে আমি বলি যে দেখ, এরকম একটা জিনিস প্ল্যান করেছি, তো তুই কি করতে চাস? তো সৃজলা বলে হ্যাঁ, আমি করতে চাই। আমি বলি দেখ, বিশাল বড় চরিত্র নয়, খুব হয়তো বিশাল কিছু কন্ট্রিবিউট করার নেই, কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার অন দ্য সেম টাইম, যদি মানে ওভারঅল গল্পটা তুই দেখিস। সৃজলা বলে যে আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু নো কি আমার ক্যারেক্টার, কি আমার বিষয়, আই জাস্ট ওয়ান্ট টু বি পার্ট অফ দাদুর কীর্তি। এত ভালো স্টারকাস্ট তুমি আছো, আমার কোনো টেনশন নেই। নীলদার 3টে ফ্যান্টাস্টিক গান আছে, আই জাস্ট ওয়ান্ট টু বি দ্য পার্ট অফ দিস সিরিজ। অ্যান্ড সৃজলা ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টার, মানে হোয়াট আ বিউটিফুল পারফরমেন্স। মানে সৃজলার প্রথম নয়, এটা দ্বিতীয় ওয়েব সিরিজ, বাট না, তৃতীয় ওয়েব সিরিজ। কিন্তু আমি কথা দিতে পারি, পৃথার চরিত্রে সৃজলাকে এতটা দর্শকের ভালো লাগবে, মানে দর্শক প্রেমে হাবুডুবু খাবে, এইটুকু আমি কথা দিতে পারি। সো এই করেই শুরু হয়ে যায় দাদুর কীর্তি। এবং ফাইনালি যেটা হয়, এত
মানে প্রায় রোজ 16-17 জন অভিনেতা অভিনেত্রী সেটে, কিন্তু সবচেয়ে বেশি ট্যান্ট্রাম আমার, মানে সবাই মিলে আমাকেই সামলাতো, আমি কাউকে সামলাইনি, সবাই মিলে আমায় সামলেছে। সো মানে এত অপূর্ব একটা ইউনিট, এত অপূর্ব একটা পরিবার তৈরি হয়ে গেছে চৌধুরী পরিবার, যে এখন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা প্ল্যান করছি যে কবে সিজন 2 করব, বা কবে আমরা রোজ দেখা করব। মানে এত সুন্দর একটা পরিবার হয়ে গেছে। আমরা আউটডোরে গিয়ে শুট করেছি, বোলপুরে শুট করেছি, বারুইপুরে শুট করেছি, বর্ধমান রাজবাড়িতে শুট করেছি। উই আর আ ফ্যান্টাস্টিক গালা টাইম, বিউটিফুল, মানে খুব আনন্দ করেছি। মানে প্রায় 3 মাস ধরে শুট করেছি, অল্প 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 করে করে আমাদের শিডিউল ভেঙে ভেঙে ভেঙে, পরান্দার বয়সকে মাথায় রেখে, সো সবটা নিয়ে, and we had a great time, we had a great time. সাউন্ডস রিয়েলি ইন্টারেস্টিং, এবং মানে লুকিং ফরওয়ার্ড টু ট্রেলার নিশ্চয়ই খুব শিগগিরই আসবে। তারপরে আমরা সিরিজটা দেখবো 29শে মার্চ রিলিজ করছে হইচইতে, তোমার প্রথম ওয়েব সিরিজ, এবং আমার মনে হয় এত বড় কাস্ট নিয়েও এটা প্রথম একটা ওয়েব সিরিজ যেখানে এতজন রয়েছেন। তো Exactly. হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, মানে একেবারেই তাই। মানে এত বড় স্টার কাস্ট নিয়ে, যে বললাম না প্রথমে শ্রীকান্দাকে ওই কারণেই থ্যাংক ইউ বলতে চাই, যে মানে এত বড় একটা বৃহৎ ওয়েব সিরিজকে সাপোর্ট করতে গেলেও তো সেই মানুষগুলোর দরকার যারা সাপোর্টটা করবে, নাহলে আমরা করবো কি করে? তো সেই সাপোর্টটা, মানে সেটা তো আমার বরাবরই, মানে আমি তো মজা করে বলি যে ডিভি আমার বাপের বাড়ি, আর এসবিএফ আমার শ্বশুর বাড়ি। সো এরা দুজন যেভাবে আমায় প্যাম্পার করে, যেভাবে ভালোবাসে, যেভাবে কাছে টানে, শ্রীকান্দা, মনিদা, প্রত্যেকটা মানুষ, সৌম্যদা, মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান, ভাল্লাজি, মানে আই এম জাস্ট ব্লেসড। আমি বলছি তো আমার ইন্ডাস্ট্রির কাছ থেকে আর মানে কিছু চাওয়ার নেই, শুধু দেওয়ার আছে। বাহ, তো এই এন্ডেই আমরা শেষ করতে পারি আজকের আড্ডাটা। মানে আমার তো দারুণ লাগলো, দারুণ সময় কাটলো তোমার সাথে। অল্প সময়ের জন্য হলেও অনেক কিছু বেশ জানতে পারলাম, শুরুর কথা, মাঝের কথা, এবং তোমার আগামী প্রজেক্টের কথা। এবং ইফ আই এম নট রং, দেবীও আসছে, তোমারই একটা ওয়েব সিরিজ বোধহয়, কিন্তু সেটা পরে আসছে। মানে ওই ওই হইচইয়ের অ্যানাউন্সমেন্টে আমি দেখেছিলাম, ওটার পোস্টারটা আমার দেখানো আমার হয়েছিল। আমার আরো দুটো ওয়েব সিরিজ আসছে এই বছর, দুটো হইচই এর জন্য, আর আরো একটা ওয়েব সিরিজ আসছে চরকির জন্য। এই বছরটা আমার ওয়েব বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, কংগ্রাচুলেশন যে তোমার এতগুলো প্রজেক্ট আসছে, তাও ওয়েব সিরিজ নিয়ে, এবং পরপর। মানে আমরা তো অপেক্ষা করে রয়েছি কবে একটার পর একটা দেখবো। তো তোমার শেষে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে, তাহলে সেটা দিয়ে আমরা আমাদের আড্ডাটা শেষ আমি করব। সবসময় যে কথাটা বলি সেই কথাটাই বলবো, যে আপনারা যারা কিশমিশ দেখেছেন, যারা দিলখুশ দেখেছেন, যারা আমার কাজ দেখতে ভালোবাসেন, এবং যারা ভালোবাসেননি, যাদের কমপ্লেনও ছিল যে এইটা একটু ভালো হতে পারতো, ওইটা একটু ভালো হতে পারতো, প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করব যে সপরিবারে সবাইকে নিয়ে একসাথে বাড়িতে, কোথাও না বেরিয়ে, একদম নিজের বাড়ির ড্রয়িং রুমে বসে, বা যে একা থাকো সে ল্যাপটপে বা মোবাইলে বা তোমার যে কোনো ডিভাইসে, দাদুর কীর্তি দেখো হইচইয়ে। এবং সেটা 29শে মার্চ আসছে। 29শে মার্চ থেকে তোমরা যে কোনো সময় তোমাদের সুবিধা মতন দেখে নাও দাদুর কীর্তি। ভালো মন্দ যা লাগবে রেশমির চ্যানেলে জানাবে, এবং আমি হ্যাঁ, কথা দিচ্ছি রেশমির চ্যানেলে পরের বার এসে তোমাদের যেইগুলো খারাপ লাগবে সেই খারাপ লাগাগুলো আমি পরের সিরিজে ফুলফিল করিয়ে দেবো, যাতে তোমাদের আর না কোনো কমপ্লেন থাকে। চেষ্টা করব, আমি যতটা হার্ড ওয়ার্ক করা যায় ততটা করে আমরা দাদুর কীর্তি বানিয়েছি। এবং অন দ্য সেম টাইম দাদুর কীর্তিতে একটা সারপ্রাইজ আছে, যে সারপ্রাইজটা তোমরা ট্রেলার দেখলে বুঝতে পারবে, যে এই 17 ছাড়া আরো কেউ আছে। তো সেইটা দেখার জন্য ট্রেলারের অবধি ওয়েট করতে হবে। এবং যদি ট্রেলারটা ভালো লাগে, যাদের নাম নিইনি যারা আছে তাদেরকে যদি দেখার ইচ্ছে হয়, তাহলে 29শে মার্চ দেখা হচ্ছে। খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে তুমি কাজ করেছো। মানে আশা করব খুব ভালো হোক এটা, এবং শুধুমাত্র এটা না, তোমার আগামী প্রত্যেকটা প্রজেক্টই যেন খুব ভালো হোক, এটাই আশা করব। তো থ্যাংক ইউ সো মাচ अगेन। থ্যাংক ইউ রেশমি। আর সকল দর্শককে বলবো রেশমি চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, যাতে রেশমি আমার মতন আরো অনেক নতুন পরিচালক এবং পুরনো পরিচালক এবং বিভিন্ন মানুষের ইন্টারভিউ তোমাদের কাছে নিয়ে যেতে পারে। মেয়েটা দারুণ কাজ করছে, তা ওর পাশে থাকো, আমাদের পাশে থাকো, যাতে আমরা একসাথে দুজনে গ্রো করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য শাউট আউট। ঠিক আছে, চলো টাটা। থ্যাংক ইউ রেশমি, থ্যাংক ইউ।